আজকের গল্প সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 18তম পর্ব। অধরা ওর বাড়ি চলে এলো। ওকে দেখে সবাই কিছুটা অবাক হলো। আলো এসে বলল, কী রে, এত তাড়াতাড়ি ফিরলি যে? অফিস থেকে বুঝি আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে? অধরা কারোর দিকে চোখ তুলে তাকালো না, মাথা নাড়িয়ে হা বলল। রাজিয়া বেগম বললেন, আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, সবাই মিলে খাবো, তাড়াতাড়ি আয়। অধরা ঘরে চলে গেল। ফ্রেশ হওয়ার পর সবার সাথে দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলে চলে এলো। সবাই খাবার খাচ্ছে। এমন সময় অধরা বলল, মামনি। বল। মামনি, আমি বিয়ে করতে চাই। অধরার কথা শুনে সবার খাওয়া বন্ধ হয়ে গেল। রাজিয়া বেগম অধরার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, কি বললি তুই? বিয়ে করবি? আরে অদ্ভুত তো, সবাই এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন আমার দিকে? মামনি, তুমি তো পরশুদিন আমার কাছে এসে বলেছিলে যে আমার এবার বিয়ে করে নেওয়া উচিত। কত কি বললে আমায়। আর আজ যখন আমি বিয়ের জন্য রাজি হলাম, তখন তুমি এমন করছো কেন? আমারও মনে হয় আমার এবার বিয়ে করে সংসার করা উচিত। আলো বলল, আর তোর চাকরি? সেটার কি হবে? সেটাও চলবে, সেটাও করব, সব একসাথে সামাল দেব। মামুনি, তুমি সেদিন বলেছিলে না যে কারা যেন আমাকে দেখতে আসতে চেয়েছে? তাদেরকে বলো আগামীকাল দেখা করতে। আর যদি দেখো যে পাত্র পক্ষরা ভালো, তাহলে 3-4 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে একটু পরে কথা বলছি। অধরা খেয়ে দিয়ে ঘরে চলে এলো। দিশার বলা সেই কথাগুলো মনে করে আবার কাঁদতে লাগলো। এমন সময় জেরিন অধরার ঘরে এলো সালাদের প্লেট নিয়ে। জেরিন এসে পিছন থেকে অধরাকে জড়িয়ে ধরে বলল, আমার ডার্লিংটা এখন কি করছে রে? জেরিনের হাত সরিয়ে দিয়ে অধরা বলল, তুই এখানে কেন এলি? আমি বাইরে বলে এলাম তো, আমি একটু একা থাকতে চাই। খুব মাথা ব্যথা করছে আমার। যা তুই এখান থেকে, পরে কথা বলবো তোর সাথে। যা এখান থেকে। শুনেছি তো, এবার তোর মাথা ব্যথা করছে। আর সেজন্য দেখ আমি কি এনেছি, সালাদ এনেছি। তোর ছোটবেলা থেকে অভ্যাস এটা, সালাদ খেলেই মাথা ব্যথা কমে যায়। নে খা। থ্যাংক ইউ। ওখানে রেখে যা, আমি পরে খেয়ে নেব। জেরিন খাটের উপরে সালাদের প্লেটটা রেখে রুমের দরজাটা বন্ধ করে দিল। আরে কি করছিস তুই? দরজা বন্ধ করছিস কেন? সত্যিটা জানার জন্য। কিসের সত্যি? আচ্ছা কি হয়েছে অধরা? কি হয়েছে মানে? কি হবে? আজ অফিসে কি হয়েছে? কই কিছু না তো। তুই হঠাৎ বিয়ে করতে চাইছিস কেন? বল কি হয়েছে। আমি জানি অফিসে আজ কিছু একটা হয়েছে যেটা তুই লুকিয়ে রাখতে চাইছিস। প্লিজ আমায় বল অধরা, প্লিজ। অধরা আর চুপ থাকতে পারল না। কাঁদতে কাঁদতে সব বলে দিল জেরিনকে। সব কিছু শোনার পর জেরিন বলল, আরে এসব কিছু তো একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তুই কাঁদছিস কেন? তোর তো এখানে কোনো দোষ নেই। আর তুই ওখান থেকে এমনভাবে চলে এলি কেন? তোর তো উচিত ছিল দিশাকে সব কিছু বুঝিয়ে বলা। বুঝিয়ে বলবো কেন? আমি কিছু বুঝিয়ে বলতে যাব? আমি তো কোনো ভুল করিনি, আর না আমার নিয়ত খারাপ ছিল। তাহলে কেন আমি তাদেরকে এত কিছু বোঝাতে যাব? একটু শান্ত হয়ে আবার বলল, একটা কথা জানিস, দিশা ম্যাডাম যে আমাকে অতগুলো খারাপ কথা
শোনালো তাতে আমার খুব একটা খারাপ লাগেনি। উনি তো আমাকে সে প্রথম দিন থেকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু আমার খারাপ লেগেছে আফনান স্যারের জন্য। ম্যাডাম যখন আমার চরিত্রের উপরে আঙ্গুল তুলেছিলেন তখন স্যার একটা কথাও বলেননি। উনি সত্যিটা জানতেন, তবু কিছু বলেননি। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার চুপ কর প্লিজ। আবার একবার ভেবে দেখ অধরা, চাকরি ছাড়ার সাথে তোর বিয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। অন্য চাকরি কর, কিন্তু বিয়ে করবি কেন, তাও আবার এত তাড়াতাড়ি? অধরা একটা তাচ্ছিল্যমূলক হাসি দিয়ে বলল, তুই না সেদিন বলেছিলি তোর একটা দুলাভাই লাগবে? তুই অনেক একা হয়ে যাচ্ছিস, বোর লাগছে এখন তোর, তাই ভাবলাম বিয়েটা এবার করেই ফেলি। আর কতদিন একা থাকবো বল? কিছুদিন পর তো আমি বুড়ি হয়ে যাব, তখন আমাকে কে বিয়ে করবে বলতো? হা 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 হা। জেরিন অধরার দুই বাহু ধরে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি হয়েছে অধরা, কেন এমন পাগলামি করছিস? তোর কি খুব কষ্ট হচ্ছে? অধরা জেরিনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কষ্ট? কিসের কষ্ট? আমার আবার কিসের কষ্ট বলতো? আচ্ছা শোন না, তুই এখন যা প্লিজ, আমি কিছুক্ষণ ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে আজ। জেরিন মাথা নাড়িয়ে হা বলে রুম থেকে চলে গেল। জেরিনের চলে যাওয়ার পর অধরা রুমের দরজা লাগিয়ে ঘর অন্ধকার করে খাটের এক কোনায় গুটিসুটি হয়ে বসে কাঁদতে লাগলো। কোনটা যে তাকে আজ বেশি কষ্ট দিয়েছে তা সে বুঝতে পারছে না। দিশার ওই কথাগুলো নাকি আফনানের স্তব্ধ থাকাটা, কোনটা? আমি কি বললাম মামুনিকে? কেন আমি বিয়ে করতে চাইলাম? জেরিন তো ভুল কিছু বলেনি। আমি তো অন্য কোনো জব খুঁজতেই পারি, কিন্তু বিয়ে না। আর কোনো কিন্তু না, অজান্তেই যখন বিয়েতে হা বলে দিয়েছি তখন কাল আমি তাদের সাথে দেখা করব। যদি দেখি পরিবারটা ভালো তাহলে বিয়েটা করেই নেব। আসল কথাটা হলো অধরা আফনানের উপর কিছুটা অভিমান করে এই সিদ্ধান্তটা নিয়েছে। কারণ দিশা যখন ওর চরিত্র নিয়ে কথা বলছিল তখন আফনান চুপ ছিল। দিশা যখন অধরার উপরে আফনানকে ফাঁসানোর অপবাদ দিচ্ছিল তখনও আফনান চুপ ছিল। তাই আজ ও এ কথাটা বলেছে। অফিসের কাজ শেষ করে আফনান তার বাড়ি গেল। ফ্রেশ হয়ে মলমটা হাতে নিল পিঠে দেবে বলে, কিন্তু ভালোভাবে দিতে পারছে না। হঠাৎ পেছন থেকে ওর হাতটা কেউ ধরল। আফনান পেছনের দিকে তাকিয়ে দেখে ওর মা আরিফা বেগম। মা, তুমি এখানে? হ্যাঁ, দেখতে এলাম আমার ছেলেটা কতটা বড় হয়েছে। আর এসে দেখলাম অনেক বড় হয়ে গেছে আমার ছেলেটা, নিজে নিজেই ওষুধ লাগাচ্ছে। আফনান একটু হাসি দিয়ে মাকে নিয়ে সোফায় বসলো। মায়ের হাতে হাত রেখে বলল, কি যে বলো না মা, আমি কোথায় বড় হলাম? তোমার কাছে আমি সেই ছোট্ট আদনানি থাকব আজীবন। নাও। মলমটা মায়ের দিকে এগিয়ে দিল আফনান। তুমি মলমটা লাগিয়ে দাও। আরিফা বেগম আফনানের হাত থেকে মলমটা নিলেন। সে না হয় দিচ্ছি, কিন্তু তুই আগে আমার একটা কথার উত্তর দে তো, তোর পিঠে এত লাগলো কিভাবে? আসলে মা, হয়েছেটা কি যে থাক, তোকে আর বলতে হবে না, আমি জানি। তুমি জানো মানে কি জানো? আজ অফিসে কি হয়েছে তা আমি জানি। তুমি জানো, দিশা আমায় ফোন করে সব বলেছে। এবার তুই বলতো, ওই মেয়েটা আসলেই কি খারাপ? না মা, অধরা খারাপ নয়। আসলে আমাকে আর অধরাকে ওইভাবে একসাথে দেখে দিশার অনেক রাগ হয়। তাই সত্যিটা পুরোপুরি না জেনেই ও এত কিছু ভেবে নিয়েছে। তাহলে কি ওই মেয়েটা চাকরিটা আর করবে না, ছেড়ে দিবে?
না মা, অধরা এই চাকরিটা ছাড়বে না। আমি দিশার হয়ে ওনার কাছে ক্ষমা চেয়েছি। উনি কাল থেকে অফিসে আসবেন, দেখে নিও। এসব নিয়ে আর ভেবো না, ওষুধটা লাগিয়ে দাও। পরের দিন সকালে আফনান অফিসে এসে জানতে পারে অধরা অফিসে আসেনি। আফনান ওর কেবিনে গিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। এমন সময় একটা মেয়ে আফনানের রুমে দরজায় নক করে বলল, আসতে পারি? আফনান কোনো দিকে না তাকিয়ে বলল, আসুন অধরা। আমি জানতাম আপনি আসবেন, ভিতরে আসুন। কথাটি বলেই আফনান সামনের দিকে তাকালো, কিন্তু সামনে তাকানো মাত্রই আফনান অবাক হয়ে গেল। কারণ চলবে। সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 19তম পর্ব। আফনান মেয়েটিকে দেখে একটু অবাক হয়ে গেল। সরি, আমি অধরা নই, আমি জেরিন। কে আপনি? আপনার পরিচয়? আমি অধরার ফ্রেন্ড। ও একটি লেটার আপনাকে দিতে বলেছে। জেরিন আফনানকে লেটারটা দিল। আফনান লেটারটা খুলে অবাক হয়ে গেল, কারণ ওইটা ছিল অধরার রেজিগনেশন লেটার। লেটারটা দেখার সাথে সাথে আফনান উঠে দাঁড়ালো আর বলল, এটা কি জেরিন? দেখতেই তো পাচ্ছেন স্যার, অধরার রেজিগনেশন লেটার। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা কেন? বাহ, কালকের ঘটনাটা এত সহজেই ভুলে গেলেন? মনে নেই কিভাবে আপনি আর আপনার হবু বউ একসাথে মিলে অধরাকে অপমান করেছিলেন? আমি অধরাকে অপমান করলাম কখন? আর কাল তো আমি অধরাকে সরি বলেই দিয়েছিলাম, আর এটাও বলেছিলাম আজ থেকে অফিসে আসতে। জেরিন আফনানের থেকে মুখ ঘুরিয়ে নিল, তারপর বলল, সরি বলে কি হবে স্যার? যা দুঃখ দেওয়ার তা তো দিয়েই দিয়েছেন। আফনান আর কিছু না বলে ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় জেরিন ওকে থামালো আর বলল, কোথায় যাচ্ছেন? অধরার বাসায় যাচ্ছি। কেন? অধরার সাথে কথা বলতে। কিন্তু আপনি তো অধরাকে সেখানে পাবেন না। কেন? আজ অধরাকে একটা ছেলে তার পরিবার নিয়ে দেখতে আসছে কলম্বাস হোটেলে। জেরিনের কথা শুনে আফনান চুপচাপ দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর ওর টেবিলের ড্রয়ারটা খুলে একটা ফাইল নিল। তারপর জেরিনকে বলল, আসুন আমার সাথে। আফনান আর জেরিন গাড়ি করে কলম্বাস হোটেলে চলে আসলো। তারপর যেখানে অধরা আছে, জেরিন আফনানকে সেখানে নিয়ে গেল। আফনান সেখানে গিয়ে দেখল একটি সোফায় অধরা চুপচাপ বসে আছে। ওর সামনের সোফাতে আরও লোকজন। অধরা আজ লাল পাড়ের জামদানি শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। আজ অনেক সুন্দর লাগছে অধরাকে। আফনান অধরাকে এই সাজে দেখে সেখানেই থেমে গেল। জেরিন আফনানকে বলল, দেখুন, আপনি এখানে কেন এসেছেন আমি জানি না, কিন্তু প্লিজ আমার বন্ধুর বিয়েটা ভাঙবেন না। এখানে কোনো সিক্রেট করবেন না। জেরিনের কথা শুনে আফনান একবার ওর দিকে তাকালো, তারপর সোজা অধরার কাছে চলে গেল। অধরাকে বললেন, তুই কি ছেলেকে কিছু বলতে চাস? অধরা মাথা নেড়ে না জানালো। পাশ থেকে আফনান বলল, ওনার কিছু বলার না থাকলেও আমার কিছু বলার আছে। আফনানের গলা শুনে সবাই তার দিকে তাকালো, সাথে অধরাও। অধরা আফনানকে দেখে চিৎকার করে বলল,
আপনি আপনি এখানে কি করছেন? এসব কি মিস অধরা, আপনি বিয়ে করছেন আর নিজের বসকেই ইনভাইট করলেন না কেন? এসব আপনি কি বলছেন? আমি তো এখনো বিয়ে করিনি। আমি তো অধরার কথা শেষ না হতে দিয়েই আফনান বলল, আর আপনার বিয়ে করা হবে না মানে? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি এখন বিয়ে করতে পারবেন না, কারণ আপনি এখন জেলে যাবেন। আফনানের এই কথাটা শুনে ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। পাত্রপক্ষরা সবাই উঠে দাঁড়ালো। কি বলছেনটা কি আপনি? আমি এমন কি অন্যায় করেছি যার জন্য আমাকে জেলে যেতে হবে? আপনি ঠকিয়েছেন, আমার কোম্পানিকে ঠকিয়েছেন। কি কি আবোল তাবোল কথা বলছেন আপনি? আমি আপনার কোম্পানিকে কিভাবে ঠকালাম? আপনি কি নেশা করেছেন নাকি যে উল্টাপাল্টা বকছেন? আফনান অধরার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, আমি ভুল বলছি না ঠিক? তা এই ফাইলটা পড়লেই আপনি বুঝতে পারবেন। নিন, পড়ুন এটা, ভালো করে পড়বেন। অধরা ফাইলটা নিয়ে পড়া শুরু করলো। এদিকে কেউ কিছু বুঝতে পারছে না। রাজিয়া বেগম দাঁড়িয়ে থাকা জেরিনকে ফিসফিস করে বললেন, কি হচ্ছে কি এটা জেরিন? তুই অধরার বসকে এভাবে এখানে কেন এনেছিস? আর কি আছে ওই ফাইলটাতে? মামুনি, প্রথমত আমি ওনাকে এখানে আনিনি, উনি নিজেই এখানে এসেছেন। আর দ্বিতীয়ত ওই ফাইলটাতে কি আছে তা আমি জানি না। আর এবার চুপ করে তোমার মেয়ে আর মেয়ের জামাইয়ের নাটকটা দেখো। জেরিনের কথা শুনে রাজিয়া বেগম ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। কি বললি তুই? জামাই মানে? কে আমার জামাই? উফ মামুনি, চুপ করো তো, পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, এখন নাটকটা দেখো। ফাইলটা পড়ার পর অধরা আফনানের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, স্যার এটা? রাজিয়া বেগম বললেন, কি আছে এই ফাইলটাতে? অধরা? আফনান বলল, আমি বলছি। ওই ফাইলটাতে লেখা আছে অধরা 2 বছরের জন্য আমাদের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই 2 বছরে ওনাকে কোম্পানির হয়ে নানা ধরনের কাজ করতে হবে। এই 2 বছরের মধ্যে উনি চাইলেও এই জবটা ছাড়তে পারবেন না। আর 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 কি? আর এই ফাইলটাতে এটাও লেখা আছে যে উনি এই 2 বছরের মধ্যে কারো সাথে নিজেকে অন্য কোনো চুক্তিতে বাঁধতে পারবেন না। এবার অধরের দিকে তাকিয়ে, এমনকি উনি কাউকে বিয়েও করতে পারবেন না। আর এটাও স্পষ্ট করে লেখা আছে যে উনি যদি এই চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন তাহলে কোম্পানি ওনাকে পুলিশের হাতে তুলে দেবে। অধরা এবার উঠে দাঁড়ালো। অসম্ভব, আমি মানি না এই চুক্তি। কেন? আপনি তো নিজেই সাইন করেছেন এই পেপারসে। ভালো করে খেয়াল করে দেখুন, ওখানে আপনারই সাইন আছে। সেটা তো আছে, কিন্তু আমি এরকম পেপারসে কবে সাইন করলাম? কই, আমার তো এমন কিছু মনে নেই। আফনান মুখে একটা কিলার মার্কা হাসি নিয়ে বলল, একটু ভালো করে মনে করুন তো অধরা, আপনি কবে এই পেপারসে সাইন করেছিলেন? বাদ দিন, আমি মনে করে দিচ্ছি। মনে আছে, আপনাকে কিছুদিন আগে আমি কিছু পেপারস দিয়েছিলাম সাইন করার জন্য। এই হলো সেই পেপারস। আর আপনি সেই দিনই ওই পেপারসে সাইন করে দিয়েছিলেন। মনে পড়েছে এবার? অধরার এবার মনে পড়ে গেল। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কোম্পানির কিছু শর্ত এতে লেখা আছে। আমি ভেবেছিলাম যে শর্তগুলো আপনি আমাকে ইন্টারভিউর দিন বলেছিলেন সেগুলোই এতে লেখা আছে।
তাই আমি সেদিন সাইন করেছিলাম। আপনি তো আমাকে এই চুক্তিগুলোর কথা বলেননি। আর একটু ভালো করে মনে করুন মিস অধরা, আমি সেদিন আরও কিছু বলেছিলাম ওই পেপারসগুলোতে আরও কিছু কথা লেখা আছে, পড়ে নেবেন। কিন্তু আপনি সেগুলো না পড়েই সাইন করে দিলেন। এখন বলুন, এখানে আমার দোষটা কোথায়? সব তো আপনিই করেছেন। অধরা এবার মনে মনে ভাবল, ও হ্যাঁ, তাই তো, স্যার তো ঠিকই কথাই বলছেন। স্যার তো সেদিন বলেছিলেন যে ভালো করে সবটা একবার পড়ে নিতে, কিন্তু আমি ভাবছিলাম তেমন কোনো জরুরি কথা হয়তো লেখা নেই ওটাতে, তাই পুরোটা না পড়েই সাইন করে দিয়েছিলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম! নিজের অজান্তেই কি সব শর্তে রাজি হয়ে গেলাম। এবার কি হবে? আফনানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এসব কেমন চুক্তি? এরকম শর্ত কেউ দেয় নাকি? কোনো কোম্পানি আছে বলেন তো, যেটা তাদের কর্মচারীদের এ ধরনের শর্ত দেয়? বাকি কোম্পানির কথা বলতে পারবো না, তবে আমার কোম্পানিতে সেটাই হবে যেটা আমি ঠিক করব। অধরার দিকে রেজিগনেশন লেটারটা বাড়িয়ে দিয়ে আফনান আবার বলে উঠল, এখন আপনি বলুন, আপনি কি করবেন? জেলে যাবেন, নাকি এই রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে আবার অফিসে আসবেন? অধরা কিছু বলতে যাবে এমন সময় যে ছেলেটা অধরাকে দেখতে এসেছিল সে হঠাৎ বলে উঠল, আফনান আরজেদ। আফনানের এতক্ষণ আশেপাশের লোকদের খেয়াল করেনি, কিন্তু ওই ছেলেটার কথায় ওর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ ছেলেটা ছিল চলবে